নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির স্বরশাস্ত্র। আজ দ্বাদশ পর্ব শুরু করি। 34 দরজা 1, নজরদার 1। চাণক্য প্রশ্ন করলেন, তুমি ও তোমার সঙ্গী কতক্ষণ নজর রেখেছিলে সেই দিন? আমাদের সময় বরাদ্দ ছিল দিনের 4 প্রহর মহামতি। গোটা সময়টাই আমি ছিলাম আমার স্থানে। সঠিকভাবে স্মরণ করে বলো, তুমি সেই দিন কোন কোন ব্যক্তিকে ঢুকতে ও বেরুতে দেখেছিলে? বাবাক বেরিয়েছিল প্রথম প্রহরের শেষের দিকে। প্রথম প্রহর শেষের দিকে না দ্বিতীয় প্রহরের শুরুতে? তা হতে পারে মহামতি, নিশ্চিত করে বলা মুশকিল। বেশ, তারপর তুমি পিছু নিয়েছিলে? আজ্ঞে না, আমি নিজের স্থানে অপেক্ষা করেছিলাম। আমার সঙ্গী পিছু নেয় বাবাকের। তারপর বাবাক ফিরে আসে দ্বিতীয় প্রহরের মাঝামাঝি এবং আমার সামনে দিয়েই কুটিরে প্রবেশ করে। ভিতরে প্রবেশের পর সে আর বের হয়নি? আজ্ঞে না, সে নিজের কার্যালয়ে ঢুকে কাজ শুরু করেছিল। কিভাবে জানলে সেটা? কুটিরে তার কার্যালয় থেকে ধোঁয়া বেরোতে দেখেছিলাম। সে আগুন জ্বালিয়ে অস্ত্র নির্মাণের কাজ করলে এই ধোঁয়া বেরোয়, আগেও দেখেছি। এরপর আর কেউ বেরিয়েছিল? হ্যাঁ, বিধরক একবার বের হয়েছিল হাটের পথে। কখন বেরিয়েছিল? পিতা ফিরে আসার আগে না পরে? তাকে ফিরতে দেখেছিলে? ঠিক মনে করতে পারছি না, সম্ভবত পিতা ফেরার পূর্বেই। নিশ্চিত মনে নেই মহামতি। তবে তারপর আরও একবার তাকে বেরোতে দেখি তৃতীয় প্রহরের সময়ে। নিজের পিতার খোঁজ জিজ্ঞেস করে আমাদের কাছে। তুমি কি বললে? আমরা জানালাম যে বাবা হাট থেকে বহু পূর্বেই ফিরে এসেছে। কুটিরে না থাকলে নিশ্চয়ই দ্বিতীয় দ্বার দিয়ে আবার কোথাও বেরিয়েছে। আর কোনো তৃতীয় ব্যক্তিকে তুমি দেখনি? গোটা সময়ের মধ্যে একবারও তুমি নিজের স্থান ত্যাগ করনি? না আচার্য, কোনো তৃতীয় ব্যক্তি আসেনি বা বের হয়নি। আমি সর্বদাই সেখানে ছিলাম। দরজা 1, নজরদার 2। চাণক্যর প্রশ্ন, তুমি প্রথম কাকে কুটির থেকে বেরোতে দেখেছিলে? দ্বিতীয় প্রহরের শুরুর সময়ে বাবাক বেরোয় হাটের উদ্দেশ্যে। তুমি তার পিছু নিয়েছিলে? তার গতিবিধি কি ছিল সেদিন? হ্যাঁ, আমিই তার পিছু নিয়েছিলাম। বাবাক প্রথমে খোলা বাজারে কিছু সওদা করে, সবজি, আনাজ ইত্যাদি। তারপর একটি শুঁড়িখানায় প্রবেশ করে, খুবই অল্প সময়ের মধ্যে বেরিয়ে আসে। সেই সময়ে তুমি কোথায় ছিলে? আমি বাইরে অপেক্ষা করছিলাম। তার মানে ওই সময়ে সে তোমার নজরের আড়ালে ছিল? সে মাত্র কিছুক্ষণ আচার্য। বেরোনোর পূর্বে বাবাকের কাঁধের ঝোলা খুলে দেখা হয়েছিল। তাতে কোনো অস্ত্র বা স্বর ছিল না। তাই শুঁড়িখানায় কারুর সঙ্গে তার সাক্ষাৎ হলেও কোনো লাভ তার হতো না। আর ওই শুঁড়িখানার একটি মাত্র দ্বার ছিল যেখানে আমি অপেক্ষায় ছিলাম। অতএব অন্য পথ দিয়ে বাবাকের পলায়ন করারও সম্ভাবনা ছিল না। তারপর সে সোজা কুটিরে ফিরে আসে, মাঝে কোথাও দাঁড়ায়নি। এরপর কুটির থেকে ধোঁয়া বেরোতে দেখে বুঝি যে কাজে হাত দিয়েছে। এরপর আর কাউকে বেরোতে বা প্রবেশ করতে দেখেছিলে? বাবাক পুত্র বিধরক একবার বেরিয়েছিল মনে হয় হাটের দিকে। দ্বিতীয়বার তাকে আবার বেরোতে দেখি যখন আমাদের কাছে পিতা কোথায় তা জানতে চায় বেরিয়ে। তুমি কত দূর থেকে পিছু নিচ্ছিলে বাবাকের? যাতে আশেপাশে কারোর সন্দেহ না হয় তাই বেশ কিছুটা দূর থেকেই কারোর উপর নজর রাখা নিয়ম। তাই আন্দাজ 20-25 হাত দূরে দূরে আমি সর্বদা ছিলাম বাবাকের। বেশ, তুমি আসতে পারো। দরজা 2, নজরদার 1। তোমার নজরদারির ভার কতক্ষণের ছিল? দিনের 4 প্রহর আচার্য।
তুমি সেই দিন কাকে বেরোতে বা প্রবেশ করতে দেখেছিলে সেটা বলো। দিনের প্রথম প্রহরে প্রভাতে বিধরক বেরিয়ে যায় এবং অনেক পরে ফিরে আসে। কতক্ষণ বাদে? তা ধরুন তৃতীয় প্রহরের শুরুতে। তাকে আর বেরোতে দেখেছিলে? হ্যাঁ, তৃতীয় প্রহরের মাঝামাঝি সে আবারও বেরিয়ে আমাদের দিকেই এগিয়ে আসে। পিতাকে আমরা ফিরতে দেখেছি কিনা জানতে চায়। আমরা জানাই যে আমরা আজকে সকাল থেকে তার বাবাকে একবারও দেখিনি, তবে সে গৃহেই ছিল আগের প্রহরেও, কারণ তার কার্যালয় থেকে ধোঁয়া নির্গত হচ্ছিল। গোটা সময়ে তুমি ছিলে নিজের স্থানে? হ্যাঁ আচার্য, মাঝে অল্প সময়ের জন্যে যদি বা আমি নাও থেকে থাকি, আমার সঙ্গীটি ছিল। কোনো সময়েই আমাদের দুজনের নজর এড়িয়ে বাবাকের কুটিরে প্রবেশ বা বাহির হওয়া সম্ভব ছিল না। তুমি আসতে পারো। সেদিন তোমার সঙ্গী যে ছিল তাকে পাঠিয়ে দাও। দরজা 2, নজরদার 2। সেই দিন কে বেরিয়েছিল এবং কে প্রবেশ করেছিল স্মরণ করে বলো। সকালে বিধরক বেরিয়েছিল এবং অনেক দেরিতে ফিরে এসেছিল। কতক্ষণ বাদে? সঠিক বলতে পারবো না, তবে অনেক বেলায়, তৃতীয় প্রহর হবে। আর কাউকে প্রবেশ করতে দেখেছিলে? না ব্রাহ্মণদেব। তারপর? বিধরক তার পিতার খোঁজ করতে আসে, বলে যে এতক্ষণে তো তার পিতার ফিরে আসার কথা, কিন্তু পিতা কুটিরে নেই। আমরা তাকে আশ্বাস দিয়ে বলি যে চিন্তার কিছু নেই, তার সঙ্গে সর্বদাই আমাদের একজন থাকে। কিন্তু এর উত্তরে যখন ছেলেটা বলে যে উল্টো দিকের দরজার 2জন প্রহরী বলল যে বাবা ফিরে এসেছে, তখন আমাদের মনে সন্দেহ হয়। আমরা কুটিরে প্রবেশ করি, ওদিকের 2জনকেও ডাকা হয়, এবং যখন কোথাও বাবাকে খুঁজে পাওয়া যায় না, তখন আমরা দলপতি শশাঙ্ককে খবর পাঠাই। কুটিরে প্রবেশ করে তোমরা কি দেখেছিলে? বাবাকের ঝোলা শুধু রাখা আছে। ওই ঝোলা নিয়েই সে হাটে গিয়েছিল বলে জানায় ওই দ্বারের 2জন, এবং সে যে ফিরে এসেছিল তার যথেষ্ট প্রমাণও আমরা পাই। তার ঝোলায় টাটকা সবজি এবং সদ্য ক্রয় করা মদিরার একটি পাত্রও ছিল। শুধু তাই নয়, বাবাকের কার্যালয়ের চুল্লিতে তখনও নিভু নিভু আগুনের থেকে বোঝা যায় যে সে খানিক পূর্বেও সেখানে নিজের কাজ করছিল। কিন্তু বিস্ময়করভাবে কুটিরের ভেতর তাকে খুঁজে পাওয়া যায় না। আমরা রীতিমতো দেয়াল পাতাল পরীক্ষা করে দেখেছি যে কোনো গোপন পথ আছে কিনা কুটিরে, কিন্তু না আচার্য, বিশ্বাস করুন, ওই 2টি দরজা ভিন্ন আর কোনো পথে ওই কুটিরে প্রবেশ বা বেরোনো সম্ভব নয়। শেষজন বেরিয়ে যাওয়ার পর জীবসিদ্ধি চাণক্যকে প্রশ্ন করল, কি বুঝলেন গুরুদেব? চাণক্য উত্তর দিলেন, আমার আরও 1 পেয়ালা মধু দেওয়া দুধের প্রয়োজন। এই তো 1 পেয়ালা শেষ। আহা, তুমি তো জানোই, জিভে মধুর ছোঁয়া না পেলে আমার মস্তিষ্ক সচল হয় না। 35। পর্বত্যকা রাজ্য। মলয়কেতু মহল থেকে তার সেনাবাহিনীর প্রস্তুতি পর্ব নিরীক্ষণ করছে। তার এক কাঁধে আলতো করে মাথা রেখে দাঁড়িয়ে আছে পদ্মা। মলয়কেতু তাকে বলল, দেখো পদ্মে, দেখো, এই হলো পৌরবরাজের মহাপরাক্রমী সেনাবাহিনী। আমার বিরুদ্ধে দাঁড়ায় কার সাহস আছে পদ্মা? আমার বিরুদ্ধে যারা ঘৃণ্য ষড়যন্ত্র করছে তাদের তৃণের ন্যায় পদদলিত করতে চলেছি আমি। তাদের সবার মিলিত সেনাবল আমার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা ধরে না। পদ্মার চোখে দৃশ্যত প্রশংসা ফুটে উঠল মলয়কেতুর জন্যে। বলল, হ্যাঁ মহারাজ, আপনাকে হারানোর ক্ষমতা এই পঞ্চনদে কারুর নেই। কিন্তু কিন্তু কিসের সংশয় তোমার আমার প্রতি পদ্মে? ক্ষমা করুন মহারাজ, আপনার প্রতি আমার কোনো সংশয় নেই। যুদ্ধে আপনাকে আপনার শত্রুরা পরাজিত করতে পারবে না সে বিষয়ে আমি নিশ্চিত। সঠিক নিয়মে যুদ্ধ হলে যুদ্ধক্ষেত্রে আপনি বিজয়ী হবেন, আমি জানি। তবে তবে কিসের সংশয় তোমার মনে?
যুদ্ধক্ষেত্র নিয়ে নয়, আমি অন্দরের শত্রুকে নিয়ে ভাবছি। মলয়কেতু পদ্মার হাত নিজের হাতে নিল, বলল, আমি বুঝেছি তুমি কার কথা বলছো। ওই আচার্য শকুনির দিকে তোমার ইঙ্গিত। আমার প্রমোদ আখেটে কোথায় যাওয়ার কথা ছিল সেই তথ্য মাত্র কয়েকজন জানত, যাদের মধ্যে শকুনি একজন। ওই যে সিন্ধু সেনাকে সে তথ্য জানিয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত। ওই দুষ্ট বিশ্বাসঘাতক ব্রাহ্মণকে আমি আমার ত্রিসীমানায় আর ঘেঁষতে দেব না, নিশ্চিন্তে থাকো। মহারাজ, ওই ব্রাহ্মণ গত 1 বছর আপনার অন্দরমহলে নিত্য অবাধ যাতায়াত করেছে। আপনি কি মনে করেন সে আপনার সেনার বিষয়ে সকল তথ্য ইতিমধ্যে জেনে ফেলেনি? ওই দুষ্ট ব্রাহ্মণ নিঃসন্দেহে সেই সকল তথ্য সিন্ধু সেনা ও তার সঙ্গের কুচক্রীদের জানিয়ে দেবে, যাতে তাদের এই যুদ্ধে সুবিধা হয়। মনে আশঙ্কা দেখা দিল মলয়কেতুর। কথাটা মিথ্যা নয়। যুদ্ধে শত্রু সেনাবাহিনীতে ঘোড়ার সংখ্যা, হাতির সংখ্যা, তীরন্দাজের সংখ্যা ইত্যাদি তথ্যের সঠিক হিসাব জানলে যুদ্ধে কোন রণনীতি অবলম্বন করা হবে তা স্থির করা সুবিধা হয়ে যায়। অনেক শক্তিশালী সেনাবাহিনীকেও শুধুমাত্র সঠিক রণনীতির সাহায্যে তার চেয়ে ঢের দুর্বল সেনার হাতে পরাজিত হতে হয়েছে। এরকম উদাহরণ বহু আছে। তুমি কি করতে বলো তবে পদ্মে? পদ্মার মুখ গম্ভীর হল, বলল, তাকে আটকাতে হবে মহারাজ। সম্ভবত এখনো ব্রাহ্মণ জানে না যে আপনি তার ষড়যন্ত্রের কথা জেনে গিয়েছেন। এই সুযোগের সদ্ব্যবহার করুন মহারাজ। ওই ব্রাহ্মণকে তথা তার দলে যোগ দেওয়া অন্যান্য রাজাদের গুরুত্বপূর্ণ আলোচনার অছিলায় ডেকে পাঠান এখানে, এবং তারপর সুযোগ বুঝে। কথা শেষ করল না পদ্মা। কোমল এই মেয়েটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে মলয়কেতু। সেই সঙ্গে সে ততই দুর্নিবার আকর্ষণ অনুভব করছে তার প্রতি। ডান হাত মুঠো করে মুখের সামনে ধরে মলয়কেতু বলল, ঠিক বলেছ, ওই বিশ্বাসঘাতক বিভীষণকে আগে সরাতে হবে। কিছুক্ষণ চুপ থেকে পদ্মা বলল, তাতে আরও একটি সুবিধা হবে মহারাজ। কি সুবিধা? শুনেছি এই ব্রাহ্মণকে মগধ রাজদ্রোহী হিসাবে ঘোষণা করেছে। অতএব তার ছিন্ন মস্তক পেলে মগধরাজ প্রসন্ন হয়ে আপনাকে নিজের নিকটে পুনরায় স্থান দেবেন, এবং কে বলতে পারে, হয়তো ভবিষ্যতে উপযুক্ত সময়ে মগধরাজ চন্দ্রগুপ্তকে পদ থেকে সরিয়ে গোটা আর্যাবর্তর একচ্ছত্র অধিকার নিজের হাতে তুলে নেওয়ার সুযোগও আসতেই পারে, তাই নয় কি? মলয়কেতু ও পদ্মা খেয়াল করল না যে একজন ভৃত্য তাদের দৃষ্টির আড়ালে দাঁড়িয়ে তাদের সমস্ত আলোচনা শুনছিল। নিঃশব্দে সে সেই স্থান থেকে সরে গেল। এই সংবাদ তাকে যে করেই হোক আচার্য শকুনি অবধি পৌঁছতে হবে। পাটলিপুত্র, মগধ। প্রধান আমাত্য মহোদয় সম্রাটের সাক্ষাৎ পেতে দ্বারে অপেক্ষারত। সম্রাট চন্দ্রগুপ্ত দ্বাররক্ষীর ঘোষণা শুনে বললেন, বিরাজ করুন মহামাত্য। কক্ষে প্রবেশ করলেন মহামাত্য রাক্ষস। মুখ তার যথারীতি ভাবলেশহীন। প্রবেশ করে চন্দ্রগুপ্তকে অভিবাদন জানিয়ে তিনি বললেন, মহারাজ, সময় আসন্ন। চন্দ্রগুপ্ত সতর্ক হয়ে নড়ে চড়ে বসলেন। নির্দেশ এসেছে? যাক, অবশেষে। উত্তর না দিয়ে একটি পত্র তিনি এগিয়ে দিলেন সম্রাটের দিকে। চন্দ্রগুপ্ত সেই ভূর্জপত্র খুলে নিঃশব্দে পাঠ করলেন। তার ঠোঁটের কোণে হাসি ফুটল। বললেন, আপনি তৈরি হতে বলুন, প্রস্তুতি দেখে নিন তাদের। সকলে প্রস্তুত সম্রাট। আমি পূর্বেই তাদের নির্দেশ দিয়ে রেখেছিলাম পরিকল্পনা মতো, শুধু আদেশের অপেক্ষায় আছে। বেশ, কিন্তু সেনাপতি সিংহরণের অবর্তমানে তাদের নেতৃত্ব কে দেবে সম্রাট? উত্তরে হেসে উঠল চন্দ্রগুপ্ত। 36। আচার্য, আসতে পারি? সকালের পূজা প্রার্থনা শেষ করে ধ্যান করতে বসেছিলেন চাণক্য। জীবসিদ্ধির গলা পেয়ে তিনি চোখ খুললেন। হ্যাঁ, ভেতরে এসো হে জীবসিদ্ধি।
জীবসিদ্ধি একা নয়, তার সঙ্গে শশাঙ্ক এবং অচেনা একটি যুবক প্রবেশ করল। নবাগত যুবকটি বিদেশী, টানা চোখ মুখ, শরীরের বর্ণ দেখেই চাণক্য অনুমান করলেন এ নিশ্চয়ই বিধরক। তাকে নির্ভুল প্রমাণ করে পরমুহূর্তে শশাঙ্ক পরিচয় করিয়ে দিল। আচার্য, এই হল বাবাক পুত্র বিধরক। চাণক্যকে প্রণাম জানাতে চাণক্য তাদের আসন দেখিয়ে দিলেন। চাণক্য লক্ষ্য করলেন যে বিধরক সামান্য খুঁড়িয়ে হাঁটে। ছেলেটি বসে প্রথমেই চাণক্যকে প্রশ্ন করল, আমার পিতা কোথায় আচার্য? শশাঙ্ক বলল, উনি তোমার পিতাকে খুঁজে দেবেন বলেছি বিধরক। পিতা কোথায় আছে তা উনি জানেন এমন কথা বলিনি। ও। কেমন যেন হতাশ হয়ে চুপ করে গেল যুবক। শশাঙ্ক পত্রতে ঠিকই লিখেছিল যে ছেলেটি মন্দবুদ্ধি, হাবাগোবা। মনে মনে ভাবল জীবসিদ্ধি। চাণক্য বিধরককে প্রশ্ন করলেন, তোমার কি মনে হয় তোমার পিতা কোথায় আছেন? মাথা না তুলেই বিধরক উত্তর দিল, জানি না, হয়তো রাগ করে চলে গিয়েছে। রাগ? হ্যাঁ, আমি কাজ শিখতে পারিনি বলে আমার বাবা আমার উপর রাগ করতেন, বলতেন আমি বোকা। আমার তা মনে হয় না বিধরক। তাহলে নিশ্চয়ই কেউ জোর করে নিয়ে গিয়েছে। কিভাবে তাকে অপহরণ করা হয়েছে বলে মনে হয়? তোমার গৃহের মধ্যে থেকে যে উনি নিখোঁজ হয়েছেন। উত্তর না দিয়ে বসে থাকল সে। চাণক্য ফের প্রশ্ন করলেন, আচ্ছা, এই শঙ্কুমণি নামে যে ব্যক্তি তোমার পিতার কাছে আসতো তাকে দেখেছ নিশ্চয়ই? তাকে কেমন দেখতে মনে আছে? হ্যাঁ, দীর্ঘকায়, কাঁধ অবধি কেশ, বলিষ্ঠ যোদ্ধার মতো চেহারা তার। এদেশের মানুষ, কৃষ্ণবর্ণ, মধ্যবয়সী। চাণক্য কিছুক্ষণ বিধরকের দিকে তাকিয়ে কিছু ভাবলেন। শশাঙ্কর দিকে তাকিয়ে বললেন, না, ওকে প্রশ্ন করে কোনো লাভ নেই, ওকে গৃহে ফেরত পাঠাতে পারো। শশাঙ্ক বিধরককে নিয়ে বাইরে বেরিয়ে কিছুক্ষণ বাদেই পুনরায় একা এসে ঢুকল তাঁবুতে। জীবসিদ্ধি এতক্ষণ চুপচাপ বসে অপেক্ষা করছিল। শশাঙ্ক ঢুকতে চাণক্যকে প্রশ্ন করল, আচার্য, বাবাকের কুটির একবার আপনি নিজে পর্যবেক্ষণ করলে ভালো হয় না? হতে পারে অন্যদের চোখ এড়িয়ে গিয়েছে কোনো গোপন দ্বারের প্রবেশপথ। চাণক্য অন্যমনস্ক ভঙ্গিতে নিজের কেশশিখায় হাত বুলিয়ে উত্তর দিলেন, গুপ্ত পথ সুবিশাল দুর্গে থাকে হে জীবসিদ্ধি, কোনো কুটিরে সাধারণত তা থাকে না, আর থাকলেও তা বাবাকের কুটিরে অন্তত নেই। শশাঙ্ক প্রশ্ন করল, কিন্তু এ কথা আপনি এত নিশ্চিত হয়ে কিভাবে বলছেন আচার্য? আপনি তো সশরীরে সেই স্থানে পদার্পণও করেননি। না, করিনি, এবং তার প্রয়োজনও নেই। সত্যি বলতে বাবাকে বৃথা খোঁজার চেষ্টা করেও লাভ নেই। সম্ভবত সে এখন ভিন্ন কোনো রাজ্যে আত্মগোপন করে আছে। শশাঙ্ক উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়েছে। সে কি? কিন্তু কিন্তু আমরা তো বাবাক নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গেই গ্রাম ঘিরে ফেলেছিলাম। আমাদের অজান্তে একটি পাড়াবত গ্রাম ছেড়ে বেরোতে পারবে না, আমি নিশ্চিত আচার্য। চাণক্য শশাঙ্কের দিকে তাকিয়ে করুণাসূচক সামান্য হেসে বললেন, তোমার ও মগধের গুপ্তবাহিনীর কর্মক্ষমতার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে শশাঙ্ক, কিন্তু সমস্যাটা হলো যে তুমি এই গ্রামকে নিশ্ছিদ্র সুরক্ষা বলয়ে ঘিরে ফেলার অনেক পূর্বেই বাবাক গ্রাম ত্যাগ করেছিল সেই দিন। জীবসিদ্ধি প্রশ্ন করল, অর্থাৎ আপনি অনুধাবন করতে পেরেছেন বাবাক তার বন্ধ গৃহ থেকে কিভাবে উধাও হয়েছিল? তোমরাও সহজেই তা অনুধাবন করতে পারতে যদি গোটা ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা সবাই অবহেলা না করতে। কোন সূত্র? বাবাকের কার্যালয় থেকে নির্গত আগুনের ধোঁয়া। শশাঙ্ক ও জীবসিদ্ধি পরস্পরের মুখ চাওয়াচাই করল। চাণক্য তাদের দিকে দেখে মৃদু হেসে বললেন,
তোমার নজরদাররা কুটিরে প্রবেশ করে দেখেছিল বাবাকের কার্যালয়ের চুল্লিতে তখনও নিভু নিভু আগুন রয়েছে, অর্থাৎ সেখানে কিছু জ্বালানো হয়েছিল। যেহেতু সেটি অস্ত্র নির্মাণের কার্যালয়, অতএব তোমরা ধরেই নিয়েছ যে সেখানে বাবা কাজ করছিল, নিশ্চয়ই নিরুদ্দেশ হওয়ার পূর্বে। অথচ একবারও তোমাদের মনে সন্দেহ হলো না যে সেখানে কোনো তপ্ত ধাতুর অর্ধনির্মিত অস্ত্র কেন পাওয়া গেল না? সেক্ষেত্রে বিস্মিত ভঙ্গিতে শশাঙ্ক প্রশ্ন করল, কিন্তু তা আপনি কি করে জানলেন যে সেখানে কোনো অর্ধনির্মিত অস্ত্র আমরা পাইনি? কারণ আমি জানি সেখানে অস্ত্র নির্মাণ করা হয়নি সেদিন। আগুন জ্বালানো হয়েছিল সম্পূর্ণ একটি ভিন্ন প্রয়োজনে। জীবসিদ্ধি ঘাড় নেড়ে বলল, বরাবরের মতোই আমার কাছে আপনার ইঙ্গিত স্পষ্ট নয় গুরুদেব। ভ্রাতা শশাঙ্কর অবস্থাও যে আমারই মতো সেটাও আমি বুঝতে পারছি। তবে আমার মনে একটা সন্দেহ হচ্ছে, ওই বিধরক সম্ভবত গোটা ঘটনায় যুক্ত। সে মোটেই যেরকম নির্বোধ সেজে আছে বাস্তবে তা নয়, সেই তার পিতাকে এ কাজে সাহায্য করেছে। ঠিকই অনুমান করেছ হে জীবসিদ্ধি। শশাঙ্ক আর তোমার জন্যে আরও একটা সূত্র রইল। তক্ষশিলা থেকে ফেরার পর থেকে বাবাক পুত্র বিধরকের পা খুঁড়িয়ে চলারও এই গোটা ঘটনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শশাঙ্ক সম্পূর্ণ হতাশ হয়ে নিজের আসনে বসে পড়ল। আত্মসমর্পণের ভঙ্গি করল চাণক্যর প্রতি। চাণক্য তাকে দেখে মৃদু হেসে পরক্ষণেই গম্ভীর হয়ে গেলেন। বললেন, বাবাকের এই বন্ধ গৃহ থেকে বিলীন হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে আমার মনে প্রথম থেকেই একটা অনুমান ছিল, ঘটনাটা পত্রে পাঠ করার পর থেকেই। এখানে এসে 4 জন নজরদারের কথায় সেই অনুমান সম্পূর্ণ একটি ধারণা নিয়েছে। কিন্তু আমি সে নিয়ে চিন্তিত নই। আমি অন্য একটি বিষয় নিয়ে বেশি চিন্তিত, যা একটু আগে আমি দেখলাম। দুজনেই একসঙ্গে প্রশ্ন করল, কি দেখলেন? চাণক্যর ললাটে ভ্রুকুটি ফুটে উঠল। বললেন, তোমরা বোধহয় লক্ষ্য করনি, বিধরকের ডান হস্তের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাথায় এবং বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মধ্যবর্তী স্থানে চামড়া শক্ত হতে কড়া পড়ে গিয়েছে। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।